এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। যে রাধে সে চুলও বাঁধে, শুধু চুল বাঁধে না, মা দুর্গার মতন 10 হাত তার নেই, কিন্তু 2 হাত দিয়ে তার সংসারটাকে আগলে রেখেছে। আজকে সেরকমই এক দুর্গার সাথে আলাপ করব আমাদের মুক্ত বাংলার ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্ম মুক্ত আবহাওয়াতে। নমস্কার, আমি মেহবুব হাসান। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কৃষ্ণা ঘোষ। দিদি নমস্কার, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। কৃষ্ণাদি কথা আমরা কৃষ্ণাদির সাথেই শুনি, ছোটবেলাকার কথা, তার সংসার কথা, তার কর্মকাণ্ডের কথা সব শুনবো। তো আমরা একটু কর্মকাণ্ড নিয়ে শুরু করি, তারপর আমরা তার ছোটোবেলাকার কথা শুনবো। দিদি, আপনি এই যে এত রকমভাবে যে কাজ করেন, কখনো দেখছি ছবি আঁকছেন, কখনো সেলাই করছেন, কখনো মেয়েকে ছেলেকে পড়াচ্ছেন, কখনো বাচ্চাদের ক্লাস করাচ্ছেন, এগুলো কিভাবে আপনি সামলান? এইগুলো সামলাই বলতে আমার এটা সম্পূর্ণ একটা ভালো লাগার থেকে এসছে। কোনো জিনিসকে মানে নিজের সন্তানকে তো মারা বাবারা কি আগলে রাখেন, তো কোনো কাজ করতে গেলে তাকে একটু না ভালোবাসলে কিন্তু সেই জায়গাটা তৈরি হতে পারে না। তো এই ভালো লাগার জায়গাটা আমার হট করে অবশ্য আসেনি। আমি ছোটোর থেকে বড় হয়েছি সংসার জীবনে আসার পর। তবে এই ভালোবাসাটা হয়তো এখন সবাই মোবাইল দেখে, ইউটিউব দেখে এইসব টুকটাক কাজ টাজ করছে, আমার জগৎটা একটু আলাদাভাবে। আমি মানে ভাবতাম, মানে আপনি কি এইগুলো ছোট থেকেই করতেন? না, ছোটোর থেকে করতাম না। আমার বিয়ের পর যেহেতু হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে 2013-তে এক্সপায়ার করেন, তারপর মেয়ে তখন 2.5 বছর, ছেলে তখন 14 বছরে, জীবনে অনেকটাই ঝড় নেমে আসে। তো সেই ক্ষেত্রে সেই সংসারটাকে আগলে ধরতে গেলে একমাত্র আমি অবলম্বন। শ্বশুর নেই, শাশুড়ি আছেন। তো সেই সংসারটাকে কিভাবে একটা জায়গায় নিয়ে যাব। এখন দিনকালও খারাপ, আবার ভালো, সব মিলিয়ে গোছে কারোর কাছে একটা চাকরি চাইতে গেলে অনেক রকম ফেস করতে হয়। তখন ভেবেছিলাম যে মেয়েটা ছোট, মেয়েটাকে রেখে দিয়ে কার কাছে যাব, তাহলে আমাকে নিজেকে কিছু উপার্জন করতে গেলে নিজের সেই চিন্তা ভাবনা করতে, মানে নিজে স্বাবলম্বী হলে আমার সংসার বাঁচবে, এই উপলব্ধিটা হলো দাদা চলে যাওয়ার পর। দাদা কি করতেন? দাদার অফসেট মেশিন, ডিটিভি সেন্টার, কম্পিউটার সেন্টার সব ছিল বাড়িতে। সেগুলো কি আপনি কোনোদিন শেখেননি বা জানতেন না? প্রচুর খরচ হয়েছে, তো সেগুলো আমাকে বিক্রি করতে বাধ্য হতে হয়েছে। পরবর্তীকালে দিয়ে আমি এখন নিজেই সমস্ত কিছু করি, বা আমার বিউটি পার্লার আছে, পার্লারটাকে আমি প্রচণ্ড ভালোবাসি, সেইখানে কাজ করি, মেয়েদেরকে ক্লাস করাই। ওটা কি আপনি তারপর শুরু করেছেন শেখা? হ্যাঁ, তারপর প্রথম পার্লারটাই শুরু করা। আচ্ছা। তার থেকে ভেবেছিলাম যে আজকে আমি পার্লারটা করছি, তো পার্লারে তো অনেক মেয়েরা আসে, মেয়েদের সাজগোজের অনেক দরকার হয়, তাহলে সাজতে গেলে মেয়েরা তো সাজতে ভালো লাগে এবং সাজতে ভালোবাসে, এবং সেই সাজগোজের মেয়েদেরকে সাজাবো, মা হিসাবে মেয়েকে সাজাবো, বোন হিসাবে দিদিকে সাজাবো, দিদি হিসাবে বোনকে সাজাবো, এই ভাবনা থেকেই শুরু। জুয়েলারিতে তো চলে, তারপর আপনি আবার গয়নার
করতে শিখলেন, তারপর গয়না বাঁধতে নিজে নিজে শিখলেন? মাথার থেকে ভাবতাম যে আচ্ছা, মানে কিভাবে কোথাও করবো। সেইভাবে শেখেননি? না, আমি কোথাও শিখিনি ইউটিউব jewelry। দেখে বা না না, তখন তো ইউটিউব তো এখন তখন তো এগুলো 2013 ছিল না। তখন ফোন ছিল না, অ্যান্ড্রয়েড ফোন। আর আমার তো ফোন এসছে অনেক পরে। তো আপনার হাতের কাজ তো যতটুকু দেখেছি খুব সুন্দর, মানে এগুলো হ্যাঁ, সব নিজের মাথা থেকে? সব নিজের মাথা বাহ। থেকে। তারপরে ভেবেছিলাম যে ছেলেরা, মেয়েদের যদি ভাবি, তাই ছেলেদের পাঞ্জাবি একটু না করার কিছুই ব্যাপার নেই, একদম, পাঞ্জাবিতে একদম। ফেব্রিকটা হ্যাঁ, আমরা কি বাদ যাবো নাকি? সেই সেই সূত্রে করা। এখন রিসেন্ট সাই মন্দিরে একটা ক্লাস করাই, আমার কিছু তাহলে এই যে স্টুডেন্ট আছে। আঁকাটা কিভাবে শিখলেন, মানে আগে থেকে আঁকাটা- করতেন না পরবর্তীকালেই না, সবটা আঁকাটা করেছেন? পরবর্তীকালে, সবই আমার পরবর্তীকালে। আচ্ছা। আগে কখনো হাজবেন্ড থাকতে আমি মানে ভাবিনি যে আমাকে জীবনে পরবর্তীকালে এই সব জায়গায় নামতে হবে বা করতে হবে। যদিও এটা একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, তবুও মনে হয়েছিল যে ঠিক আছে, ছেলে মেয়ে মানুষ করব, সংসারটাকে একদম। সামলাবো, এইভাবেই চলে যাবে। কিন্তু এখন যখন মাথার উপর বিরাট দায়িত্ব এসে পড়লো, তখন ভাবলাম আমি নিজেও করি, কিছু মেয়েদের এই সুযোগটা করে দিই, যাতে একদম। এরাও কাজ করে কিছু একদম, নিচু উপার্জন একদম। করতে পারে। তো মেলাতে যখন স্টল দিয়ে আমার মেয়েরা আছে, তারা কাজ করে, তারা কিছুটা হেল্প করে মানে আমাকে। শুধু দু হাতের নিজের কাজ নয়, দু হাত থেকে আরও 20টা হাত যাতে কাজ পায়, তাদের সংসার চলে, তাদের অন্য সংস্থান হয়, সবটাই কৃষ্ণাদি করে চলছেন। আচ্ছা দিদি, এই যখন কাজ শুরু করলেন তখন বাড়ি থেকে কেমন সাপোর্ট পেয়েছিলেন? বাড়ি থেকে সাপোর্ট বলতে শাশুড়ি মা ছিলেন, প্রথমে অবজেকশন করেছিলেন যে না, এসব কাজ করতে হবে না, ওইসব কাজ করতে গেলে বাইরে অনেকটা সময় দিতে হবে, তো একদম। তাহলে ছেলে মেয়েকে সময় দিতে পারবে না। তো আমি কিন্তু ভেবেছিলাম সংসারটাও তো চালাতে হবে। সংসারটাকে চালাতে গেলে তো ওটা ভাবতে গেলে হবে না। তো তখন প্রথম বাইরে বেরোতাম না, আমার পার্লারটাই ক্লাস করাতাম, বিউটিশিয়ান কোর্সটাই করাতাম। তারপরে আস্তে আস্তে ভেবেছিলাম না, বাইরে না বেরোনোর তো কিছুই নেই গো। এখন সবাই আমার বাড়িতে এখন আসতে মেয়েরা তো পারবে। মানে মহাকাশে যাচ্ছে, হ্যাঁ, একদম। ট্রেন চালাচ্ছে, উড়োজাহাজ চালাচ্ছে, সব কিছুই করছে মেয়েরা এখন। পৃথিবীর এমন কোনো কাজ নেই, মানে পোর্টস থেকে আরম্ভ করে যে কোনো কাজ মেয়েরা সবার এগিয়ে, তো মেয়েরা তো এগোবেই। আর দাদা, আরেকটা জায়গা হচ্ছে, যেটা অনেক জায়গায় আছে, গেলে অনেকটা টাকার বিনিময়ে হয়তো অনেক গরিব মানুষ আছে, তারা শিখতে একদম, পারে না। একদম। তো আমি আমাকে নিজেকে দিয়ে ফিল করেছি যে অন্য জায়গায় শিখতে গেলে তো অনেকটা টাকা লাগবে। একদম, তাহলে একদম। যারা গরিব, তাদের কি তাদের শখ থাকে না? তারা কি পূরণ করতে পারবে না? তাদের কথা মাথায় ভেবেই, যারা যেমন, কেউ দিল, কেউ হয়তো দিতে পারে না, তাদেরকেও আমি ক্লাস করাই। মানে আর এত কষ্ট করে সংসার চালাবার পরও তাদেরকে দেখা, হ্যাঁ, হ্যাঁ, না এটা একদম, একদম একদম। সত্যি খুব ভালো কাজ। এটা তো একজন মেয়ে হয়ে তার আরেক মেয়ের উপলব্ধি তো করতেই পারবে, এবং করে বলেই আজকে সমাজ এগোচ্ছে, এরকম দুর্গারা এগিয়ে আসছে, সারা পৃথিবী জুড়ে তারা শাসন করে বেড়াচ্ছে যে কোনো বিষয়ে। তো দিদি, ছোটোবেলাটা আপনার কেমন ছিল বা কোথায় আপনার বাড়ি ছিল? আমার বাপের বাড়ি হচ্ছে বাজেপ্রতাপুরে। ছোটবেলা বর্ধমান বাজেপ্রতাপপুর। বর্ধমান বাজেপ্রতাপুরে। তখন বাড়িতে কে কে ছিল? বাড়িতে আমি সবার খুব আদরের, মানে আমার 5 দাদা, 3 বেশ। বোন, সবারই ছোট। আচ্ছা। মানে ভীষণ আদরের, মানে ভীষণ আদরের। অনেকে থাকে না, ননদ বৌদির সম্পর্ক থাকে না, কিন্তু আমার বৌদিদের সঙ্গে আমার বন্ডিংটা খুব ভালো, খুব মানে খুব ভালো। মানে বা যেটা এখনো আমরা পর্যন্ত। সবসময় দেখি, মানে টিভিতে থেকে আরম্ভ করে হ্যাঁ। যে কোনো পাড়া প্রতিবেশীতে যে ননদ আর মানে বৌদির আমার যে দাদারা যদি কোনোদিন ঝগড়া, আমাকে সেটা একদিন নেই। ফোন করতে ভুলেই যায়, কিন্তু আমার বৌদিদের দুবেলা ফোন করা চাই। 3 বাহ। বৌদি আমাকে এখনো পর্যন্ত প্রচণ্ড ভালোবাসেন। এবং আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, যেখানে যাই লক্ষ্মী পুজোর দিন সন্ধেবেলা আমার বাপের বাড়ি যেতেই হবে, বাহ, নাহলে বৌদিদের ভীষণ মন খারাপ, খুব কান্নাকাটি ভালো। আরম্ভ এরকম করে দেয়। একটা বন্ডিং থাকা অবশ্যই দরকার সবারই। যদি এরকম বন্ডিং থাকে, সমাজটা অনেক ভালো হয়, সুস্থ হয়। তো একার তারপরে তরফে আপনি তো পড়াশোনা হয় না। কোথায় করলেন বা কিভাবে? পড়াশোনা হরিসভা স্কুল থেকে হরিসভা স্কুল পড়াশোনা থেকে। করা। আচ্ছা। প্রথম থেকে ক্লাস 4 থেকে ওখানেই ভর্তি হয়েছিলাম। আচ্ছা। ওখান থেকেই বাজেপ্রতাপুর থেকে দাদারা নিয়ে আসছেন, এখানেই পড়াশোনা করে একদম বেরোনো। তো বিয়ে কোথায় হলো? বিয়ে বর্ধমানে খালেবিল মাঠে বিয়ে হয়েছে। খালবিল মাঠে। হ্যাঁ। আচ্ছা। পার্কাস রোড, খালেবিল মাঠ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো বিয়ে হবার পর নতুন পরিবেশে এসে কিভাবে মানিয়ে নিচ্ছিলেন? নতুন পরিবেশে এসে মানিয়ে নিতে আমার তেমন কোনো অসুবিধা হয় না। মানে আমি একটি মাত্র বউ তো, আর আমারও এক ননদ আছে। তো বাড়িতে শ্বশুর, শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে বেশ আনন্দে
ভালোভাবেই কেটে গেছিলো। তখন ননদের একটা ছোট্ট বাচ্চা ছিল, যে তাকে নিয়ে এসে যে বাপের বাড়িতে ভাইপো ভাইজিকে ছেড়ে এসেছি, সেই কষ্টটা বুঝতে পারতাম না। মনে হতো ঠিক আছে এর মধ্যে দিয়েই সময়টা কাটিয়ে নেবো, ওকে নিয়েই আনন্দ করে খেলে। আর সবথেকে বড় জিনিস একটা খুব ভালো লাগতো, আমরা বাপের বাড়ি ছেড়ে এসে শ্বশুর বাড়িতে পুতুল খেলতাম। মানে বাহ! আমার ননদ আর আমি দুজনে দুপুরবেলার দিকে এক কেন কি খুব জায়গায়। ছোট বয়সে বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, একটু ছোট বয়সে বিয়ে হয়েছে, ওই কারণে মানে নেশাটা তখন ছাড়তে ছাড়তে পারিনি। শাশুড়িও কখনো বাধা দেয়নি, শ্বশুরও বাধা দেননি। ওই পুতুল, ও আমার ননদের বাড়িও খুব কাছাকাছির মধ্যে, ও চলে আসতো দুপুরবেলায়, দুজন মিলে বেশ পুতুল খেলতাম, খুব আনন্দ করে সময়টা কেটেছে। তারপরেই এই ঝড়টা এলো ঝড়টা এসছে 2013-তে, 2013-তে। আর আমার 97-এ বিয়ে হয়েছিল। আচ্ছা, তো তখন আমার ছেলে খুব ছোট। এখন ছেলে মেয়ে তো অনেক বড়। হ্যাঁ, মেয়ের এই মাধ্যমিক পরীক্ষা এবারে বাহ! দেবে। তাহলে আর তাদের পড়াশোনার দায়িত্বও তো এখন সব, আপনার ঘাড়ে। সব। শাশুড়ি আছেন, শাশুড়ি আছে, তার সবই দায়িত্ব। ওনারও দায়িত্ব নেওয়া, তাহলে সব দায়িত্ব আপনি নিজে হাতে সামলাচ্ছেন। একদম। আপনি এই যে ছোটবেলা থেকে এই এখন পর্যন্ত খুব আনন্দকর কিছু মুহূর্ত, মানে খুব আনন্দ পেয়েছেন? আনন্দ বলতে আমার দেশের বাড়ি হচ্ছে নতুন গ্রামে, নতুন গ্রাম, পালিতপুর নতুন গ্রাম। ওখানে মায়ের পুজো হয়, কালী পুজো হয়। তো কালী পুজোর সময় আমাদের সব রিলেটিভরা এক জায়গায় হই। ওই সময়টায় বিশাল আনন্দ হয়। মানে আমার হাজব্যান্ড থাকতে তো আনন্দ হতোই, একটা ভারাক্রান্ত মন থাকে, কিন্তু তবু সবাই যখন এক জায়গায় হই, ওই একসঙ্গে হই হুল্লোড় করা, রান্না করা, খাওয়া দাওয়া, তারপরে বাচ্চারা সব একসঙ্গে সবাইকে পাচ্ছে। এখন কি যৌথ পরিবার তো আর নেই, সব ভেঙে ভেঙে যাচ্ছে। এবারে বাচ্চারা মা বাবা আর নিজেদের মধ্যে মানে এখন হচ্ছে বাবা মা আর একটি সন্তান। হ্যাঁ, আর কোথাও বেড়াতে গেলে হয়তো তারা একটা মানে আর বন্ধুত্ব। আগে যেমন কাকা কাকিমা দাদা জেঠিমা করে একদম মিলেমিশে 10 জন 12 জনের সংসার, সে সংসার তো এখন নেই। এখন সবাই মানে একটা করে সন্তান নিয়েই নিজের মতন করে সবাই থাকছে, ভাবছে আমি খুব ভালো আছি। এইভাবে পৃথিবীটা তো আমার মনে হয় না ভালো থাকে। তো খুঁড়তো দেওরা ভাসুরা যারা সবাই ভালো আছে, সবাই মানে কৃষ্ণা বলতে প্রাণ। মানে খুব সুন্দর একটা মানে পরিবার পেয়েছেন, মানে নিজের পরিবার, শ্বশুরবাড়ি পরিবার সব মিলিয়ে একটা জমজমাট। দিদি, মানে এতদিন এই এত ইয়ের মধ্যে কোনো দুঃখ কষ্ট কখনো পেয়েছেন? দুঃখ কষ্ট মানে আমার যেটা আপনাকে এখনো কষ্ট দেয়? হ্যাঁ, এখনো কষ্ট বলতে আমার হাজবেন্ড যখন চলে যান, মানে সবাই বলছে এত এত খরচ হচ্ছে, তো একবার হসপিটালে চিকিৎসা করালে খুব ভালো হতো। তো সেই মুহূর্তে আমি হসপিটালে নিয়ে গেছিলাম, কিন্তু আমার হাজবেন্ড কোনো চিকিৎসা পাননি ওখানে, তো ওখানেই এক্সপায়ার করেন। সেই দিনটা মানে আমি ভুলতে পারি না, এই কারণে যে উনি পড়ে আছেন প্রায় 1 ঘন্টা। প্রত্যেক ডাক্তারবাবুকে আমি রিকোয়েস্ট করেছি দেখার জন্য, কিন্তু ওনাকে এসে কেউ দেখতে আসেনি। মানে ওনারা, আমি যখন গিয়ে দেখলাম স্টাফ রুমে ওনারা গল্প করছেন নিজেরা, মানে ওই নার্সরা ডাক্তারবাবুরা, কিন্তু একটা পেশেন্ট যখন এসছেন ওনাদের কাছে, আমার মনে হয় ওনাদের দেখাটা কর্তব্য ছিল। কর্তব্য থাকলে হয়তো মানুষটা আজকে ফিরে পেতাম ওনাকে। তো সেই জায়গাটা আমার ভীষণ আঘাত দেয়, তার ফলে আমি কোনো দিন আর হসপিটালে যাই না। তো এই কিছুদিন আগে একটা ঘটনা হয় মিউনিসিপ্যাল গার্লসে, ওই 12ই অক্টোবর মেয়ে হঠাৎ করে দিদিমণিরা ডাকছেন, ছুটে আসতে গিয়ে পড়ে যাওয়ার ফলে থুতনি এই জায়গাটা ফেটে গিয়ে মানে বীভৎস রক্ত। তো আমার কাছে ছবিও রয়েছে। সেই কারণে ওই মেয়েকে নিয়ে একটু হসপিটালে ওনারা বললেন বলে গেছিলাম। তো ওখানেও মেয়ের কোনো চিকিৎসা পাইনি। আমি তো কোথাও এ প্রান্ত থেকে ও প্রান্ত খুঁজে পাচ্ছি না, কোথায় দেখাতে যাব, কেউ হেল্প করার নেই। তো মেয়ের এক বান্ধবীর বাবা, আমি আর আমার ছেলে গেছি। তো তারপরে যাই হোক একজনের কাছে নিয়ে গিয়ে উনি বললেন ওপরে যান, সেলাই হবে। সে সেলাই করতে বসে মেয়েকে ছুঁচের ভেতর সুতোটা ভরছে, সেলাই করে যে গিঁটটা দেবেন গিঁট দিতে পারছে না ডাক্তারবাবু, সুতোটা বেরিয়ে যাচ্ছে। এরকম করে 4 বার সেলাই করেছেন। তো সেলাই আর ঠিকঠাক করতে পারেনি। বাড়িতে ফেরার পর প্রচুর মুখে পেন হচ্ছে। তো স্কুল থেকে এক ম্যাডাম এসেছিলেন দেখতে, ওনাকে বলার পর উনি বললেন আচ্ছা শিশু মঙ্গল নার্সিংহোমে প্রাণদা আছেন, ওনার কাছে একবার নিয়ে গিয়ে দেখলে ভালো হতো। উনি দেখে বললেন যে এ তো বীভৎস সেলাই হয়েছে, এটা তো মুখটা আর ফিরে পাবে না, অত সুন্দর মুখটা নষ্ট হয়ে যাবে, তাহলে আপনি 3 দিন পর আসুন, ওকে আবার ওটি করতে হবে।
রুটি মানে আমার খুব টেনশন হচ্ছে যে মেয়ের এই কাটা ছেঁড়া মুখটা এর মধ্যে আবার একদম, উঠি, তাহলে একদম। মেয়ের কি অবস্থা হবে। তো যাই হোক গা, প্রাণদাকে অশেষ অশেষ ধন্যবাদ যে উনি আবার মেয়ের মুখটা সেলাই করেছেন এত সুন্দর, যে মুখের এতটুকু সেলাইয়ের চিহ্ন মাত্র নেই, বাহ। খুব সুন্দরভাবে হয়ে গেছে। মানে প্রাণদার জন্যই মানে হয়তো একটা মেয়ের জায়গায় মুখটা ফিরে পেয়েছে। মানে কিছু পেলেন না, অথচ আরেক জায়গায় সে জায়গায় একই, পেলাম। মানে আরেক ভগবানের সাক্ষাৎ পেলেন ওনাকে যেখানে আমি তার বলেছিলাম পরবর্তীকালে যে স্যার আপনি বোধহয় আমার জীবনের ভগবান। একদম একদম, ডাক্তাররা তো ভগবানই হন। কোথাও কখনো ভুল ত্রুটি হয়, একদম। মানুষ মাত্রই, পরিষেবারও হয়তো কোনো জায়গায় কোনো ত্রুটি ত্রুটি থাকে, থাকে, কিন্তু হ্যাঁ। তাহলেও তারাই আমাদের কাছে ভগবান। একদম। তো এখন এই যে অনেকটা দিন আপনি একা কাটাচ্ছেন, একা হাতে সংসার করছেন, আর আপনার ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? ভবিষ্যতে বলতে এখন ছেলে মেয়ের ওপরে সব কিছু ছেড়ে দিয়েছি, আমি আমার জায়গাটাকে করছি ঠিক কথায়। পরবর্তীকালে আমি চাইছি সেন্টারটাকে একটা বড় করে স্কুল খুলে মানে আরও যত অনেক অনেক মেয়েরা মেয়েদেরকে শিখতে শেখাতে পারে। পারি, বাহ। এবং টাকার বিনিময় না, টাকা ছাড়াও কেউ যদি ফ্রিতে শিখতে চায় একদম, আমার একদম। সঙ্গে যোগাযোগ করতে পারে, আমি তাদেরকে শেখাবো। একদম। আমরা আজকে অনেক কথা শুনলাম কৃষ্ণা ঘোষের কাছে, যিনি সত্যি আমাদের কাছে একটা দুর্গার মতন। 10 হাত নয়, উনি 2 হাত দিয়ে ওনার সংসারকে আগলে রেখেছেন, সন্তান সন্ততিদেরকে মানুষ করছেন, তারা আজকে নিজের পায়ে দাঁড়াবার পথ খুঁজছে এবং অনেক অসহায় মানুষ মেয়েদের পাশে দাঁড়িয়েছেন। এরকমই এক কাহিনী শুনলাম। সবাই ভালো থাকুন, আমাদের এই অনুষ্ঠান দেখতে থাকুন। দিদি, আমাদের স্টুডিওতে আসার জন্য আবারও অনেক নমস্কার, ধন্যবাদ।